আজকে আমরা ক্লাস 11-এর অন্তর্গত যে সরলরেখা অধ্যায়টি পড়াচ্ছিলাম সেই অধ্যায়ের যে ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত সরলরেখা অধ্যায়টি রয়েছে সেখানকার আমরা অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে তোমাদের জন্য 4 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। পি কিউ দুটি বিন্দু সংযোজক সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে দেখাও এটি এবং এটি, যেখানে আর হচ্ছে পি এবং কিউ বিন্দুর মাঝখানে দূরত্ব। তো এক্ষেত্রে লক্ষ্য করো, আমি যদি সরলরেখাটা তোমাদের জন্য ড্রয়িং করি তোমাদের বুঝতে সুবিধা হতে পারে। আমরা জানি সরলরেখার উপর কোনো একটা বিন্দু, সাপোজ এক্স কমা ওয়াই, কোনো একটি অন্য একটি বিন্দু এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান যদি জানা থাকে এবং সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে এবং এই দুটো বিন্দুর মাঝখানের দূরত্ব যদি আর একক হয়, তবে সরলরেখাটির ইকুয়েশন সিমেট্রিক ফর্ম আকারে আমরা যেটা পাই এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু আর, এটা সাইন থিটা। ওকে, তো এটা তোমরা আগেই জেনেছো, আমি কিন্তু থিওরি ক্লাসে কিন্তু এটা প্রমাণটা দেখিয়েছি কী করে আসে। তো এরপরে যেটা আসছে তুমি একটু খেয়াল করো, আমরা জাস্ট এক্স ওয়াই এই বিন্দুর পরিবর্তে আমরা যদি এই বিন্দুর পরিবর্তে এক্স টু এবং ওয়াই টু দেখি, অর্থাৎ এক্স ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা এক্স টু ওয়াই টু বসিয়ে দিই, তাহলে লক্ষ্য করো এই বিন্দুটা হচ্ছে সেই পি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সেই কিউ বিন্দু। তাহলে পি কিউ এর মাঝখানে দূরত্ব আর এককই হচ্ছে, এবং আমরা জাস্ট কি করব, তাহলে এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স টু এবং ওয়াই টু বসিয়ে দেবো। তো এবার তুমি লক্ষ্য করো, আমি যদি এই পার্টটি এবং তার সঙ্গে আরকে নিই, আর এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু আর যদি আমরা লিখি, সেখান থেকে আমরা পেতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু আর কস থিটা, और x2 ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আর কস থিটা। দেখো, আমাদের প্রমাণের কিন্তু বাঁদিকের পার্টটা, অর্থাৎ যে প্রমাণটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমাদেরকে এখানে আনসারে দেখিয়ে দিতে পেরেছি। এর পরবর্তী অংশে পরবর্তী পার্টটি পেতে গেলে আমাদেরকে এইটুকু নিয়ে ক্যালকুলেট করলেই চলে আসছে, অর্থাৎ y2 মাইনাস y1 বাই সাইন থিটা इक्वल टू आर, और y2 माइनस y1 इक्वल टू आर साइन थीटा, और y2 इक्वल टू सॉरी এটা হচ্ছে y1 প্লাস আর সাইন থিটা। তাহলে আমাদের কিন্তু প্রমাণের বাকি পার্টটা কিন্তু সহজেই আমরা বুঝে গেছি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্কে দেখো 5 নম্বর অঙ্ক বলছে আর কস আলফা যোগ আর না এক্স কস আলফা, আর এখানে ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি সরলরেখা দুটি অক্ষ দুটি থেকে যে ত্রিভুজ উৎপন্ন করে। তো দেখো, আমি এখানে অ্যাক্সিস সিস্টেমটাকে ড্রয়িং করছি। এটা হচ্ছে তোমাদের অ্যাক্সিস সিস্টেম, আর সরলরেখাটাকে যদি আমরা এইভাবে লিখি, তো লক্ষ্য করো এই সরলরেখাটি হচ্ছে সেই এক্স কস আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটাই হচ্ছে সেই সরলরেখার ইকুয়েশন। তো সরলরেখাটাকে আমি এখানে আবার লিখছি, যে সরলরেখাটা আমাদেরকে দেওয়া হয়েছে। এবার তুমি লক্ষ্য করো, পি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু 1। এবার আমরা এটাকে যদি একটু বুদ্ধি করে লিখি, তাহলে পি বাই কস আলফা একারে লিখতে পারি ইকুয়াল টু 1। তো তুমি লক্ষ্য করো, এটা সরলরেখা সিমেট্রিক ফর্ম, ছেদিতাংশ আকার বলা হয়, সিমেট্রিক ফর্ম বললাম। ছেদিতাংশ আকারে আমরা কিন্তু এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে যে অংশ ছেদিত করে তার দৈর্ঘ্যকে বোঝায়, অর্থাৎ এক্স বাই কস আলফা এইখান থেকে এই দৈর্ঘ্যটিকে বোঝায়। তাহলে এটা একক। একই রকমভাবে এটাকে আমরা কি লিখতে পারি, পি বাই সাইন আলফা একক। ওকে, তো আমরা এখন এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এই ত্রিভুজটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেই অনুযায়ী কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে পি বাই
কস আলফা ইন্টু উচ্চতা মানে হচ্ছে পি বাই সাইন আলফা। তাহলে এখানে আমরা পেতে পারি পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন আলফা cos alpha, that means p square by sin 2 alpha। তোমরা জানো 2 sin alpha cos alpha মানে sin 2 alpha। দেখো 6 নম্বর অঙ্কে এটা বলছে a ও b দুটি বিন্দু দুটি সংযোজক সরলরেখাকে কোনো একটা p বিন্দু মানে p বিন্দু এই a ও b এর সংযোজক সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করে। তো আমরা যদি একটুখানি এটাকে ড্রয়িং করি, এটা সাপোজ a বিন্দু, এটা b বিন্দু, ওকে। এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, এটা x2, y2। তো এবার তুমি লক্ষ্য করো এর মাঝখানে একটা এমনই একটা p বিন্দু আছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিই x, y। তো এই বিন্দু দুটি সংযোজক সরলাকে m:n অনুপাতে বিভক্ত করে। তাহলে p বিন্দুর x স্থানাঙ্ক আমরা লিখতে পারি, p বিন্দুর x স্থানাঙ্ক এটা আমরা ক্লাস 9-এর যে পড়াশোনা করেছি তার সাহায্য নেব। mx2 যোগ n x1 ডিভাইডেড বাই m প্লাস n। একই রকমভাবে যদি আমরা y স্থানাঙ্কটা অর্থাৎ p বিন্দুর y স্থানাঙ্কটা বের করতে চাই, সেটা হচ্ছে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। ওকে, তো আমরা দেখো এবার বলেছে, দেখো যদি এই সরলরেখাটি p বিন্দুগামী হয়। এবার কি বলেছে, p বিন্দুগামী একটা সরলরেখা আছে, সেই সরলরেখাটার ইকুয়েশন কি দিয়ে দিয়েছে, ax প্লাস by প্লাস c, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখাটার উপর p বিন্দুটা অবস্থান করছে, তাহলে p বিন্দুটা আমরা এই সরলরেখার উপরে বসিয়ে দিলে স্যাটিসফাই করবে। এখন দেখো আমি সরলরেখাটি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 লিখে নিয়ে আমরা x ও y এর পরিবর্তে আমরা এইটা এবং এটা বসিয়ে দেবো। এটা হচ্ছে nx1 ডিভাইডেড বাই m প্লাস n। দেখো আমি x এর পরিবর্তে বসালাম, প্লাস b ইন্টু my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n প্লাস c ইকুয়াল টু 0। তো এবার তুমি লক্ষ্য করো এটা 0, হ্যাঁ। এবার আমরা m প্লাস n দিয়ে টোটাল সমীকরণটাকে গুণ করে দিচ্ছি, তাহলে সেই অনুযায়ী a ইন্টু আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা কি করব, দেখো m কমন নিয়ে বাকি অংশটা লিখব। তাহলে m কমন নিয়ে m a x2 লিখতে পারি, তার সঙ্গে দেখো m এখানে রয়েছে, তার সঙ্গে গুণ হয়ে যাবে by2 প্লাস by2, আর m রয়েছে এখানে, তাহলে এখানে প্লাস c। একই রকমভাবে আমরা যদি n কমন নিয়ে বাকি অংশটুকু লিখতে চাই, তাহলে দেখো n এখানে রয়েছে, তাহলে ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু 0। এইবার তুমি যদি দেখো সাপোজ আমাদের এখানে প্রমাণে দিয়েছে m:n বার করতে, তাহলে আমরা m বাই n ইকুয়াল টু লিখতে পারি। দেখো আমরা এটা ওদিকে নিয়ে গিয়ে জাস্ট nটাকে m এর নিচে যদি আমরা লিখতে চাই, তখন আমরা পাবো মাইনাস, ভালো করে লক্ষ্য করো এটা উপরে থাকবে, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস c। তো আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কে চলে আসছি। দেখো আমি 7 নম্বর অঙ্কটিকে নিয়েছি। দেখো এ বি এবং সি ডি বিন্দু দুটি সংযোজক সরলরেখা সমীকরণকে এই আকারে প্রকাশ করতে বলেছে। এবার তোমরা জানো যে কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে, সাপোজ সি কমা ডি বিন্দু দেওয়া আছে এবং ওই সরলরেখার সাপোজ প্রবণতা দেওয়া আছে, এটা হচ্ছে প্রবণতা। তাহলে ওই সরলরেখার প্রবণতা জানা আছে এবং সিডি, অর্থাৎ আমি বলতে চাইছি চিত্রের সাহায্যে যদি আমরা এটাকে দেখি, এটা হচ্ছে সেই এ কমা বি বিন্দু আর এটা হচ্ছে সি কমা ডি বিন্দু, অর্থাৎ এই সরলরেখাটি একই সরলরেখার উপর অবস্থান করছে এবং এই সরলরেখাটির প্রবণতা হচ্ছে এম। ওকে, এখন তুমি দেখো এই সরলরেখার সমীকরণ তোমরা যেটা পাও সেটা হচ্ছে y মাইনাস ডি ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস সি। দেখো এটা সরলরেখার এই ইনফরমেশান দেওয়া থাকলে তোমরা সরলরেখার ইকুয়েশন এইভাবে পেতে পারো। এবার এখান থেকে তোমরা যদি এম এর মানটা নির্ণয় করে রাখো, দেখো y মাইনাস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু এম। তোমরা জাস্ট এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে ছেড়ে দাও। এখন দেখো এই সরলরেখাটার উপরই তো এ বি অবস্থান করছে, তার মানে দেখো
সরলরেখাটার উপর যদি এবি বিন্দু দেয়া থাকে এবং এম তার প্রবণতা যদি জানা থাকে, তবে সরলরেখার ইকুয়েশনটা কি হয়? তাহলে কি হবে? y মাইনাস বি ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস সি। তাহলে সেখান থেকে আমরা আবার এম এর মান বার করছি। তাহলে দেখো y মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু এম। এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। এবার দুই দিকেই দেখো এম এর মান যদি আমরা তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি y মাইনাস ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু y মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস, সরি এখানে এটা এ আছে, এক্স মাইনাস এ হবে, আমি ভুল করে সি লিখেছি এক্ষেত্রে, এক্স মাইনাস এ। এবার তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে ফাইনালি তোমরা আনসারটা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো এক্স মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু ওয়াই মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। দেখো প্রুফে বোধহয় এটাই রয়েছে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো পরবর্তী অঙ্কের পার্টে চলে আসছি। দেখো এখানে আমি তোমাদের জন্য 8 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। এর কি একটি বর্গক্ষেত্রে দুটি বাহু দেয়া আছে। তো সাপোজ এটা একটা অ্যাক্সিস সিস্টেম। অ্যাক্সিস সিস্টেমে এরকম দেখো যে দুটো সমীকরণ দেওয়া রয়েছে, একটা হচ্ছে 5x মাইনাস 2y, এখানেও লক্ষ্য করো 5x মাইনাস 2y। তো এরকম দুটো সরলরেখার সমীকরণে যদি দুটো একই পার্ট দেওয়া থাকে তখন দুটো সরলরেখা সমান্তরাল হয়। এবার দেখো সরলরেখাটি এক্স্যাক্ট লোকেশন এটা না, সরলরেখাটা এখানেও অবস্থান করতে পারে। মানে আমি জাস্ট তোমাদের বোঝাতে চাইছি যে সরলরেখা দুটি সমান্তরাল। a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে সরলরেখা দুটো সমান্তরাল। তোমরা 9 এর ইনফরমেশন এখানে প্রয়োগ করতে পারো। তো লক্ষ্য করো এখন যদি এই সরলরেখাটাই অর্থাৎ এই বর্গক্ষেত্র, তাহলে এখানে বর্গক্ষেত্র ফর্ম করতে গেলে এটি এবং এটি যোগ করতে হবে। তাহলে লক্ষ্য করো এদের মাঝখানের এই দূরত্বটা যদি কোনো ক্রমে আমি বার করতে পারি, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু, তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু যদি আমরা কোনো ক্রমে বার করতে পারি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো। তো লক্ষ্য করো আমরা এই সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখার মাঝখানে দূরত্ব কিন্তু আমরা বার করতে পারি। তাহলে দূরত্ব ইকুয়াল টু মডিউলাস c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার যোগ b স্কোয়ার। ওকে, এই হচ্ছে দুটি সরলরেখার সমীকরণে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এক্ষেত্রে সরলরেখার সমীকরণ দুটো কি কি? কেন কি আমরা জানি দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের অনুপাতগুলো সমান হয়, কিন্তু সি গুলো আলাদা হবে। a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 ক্লাস 9 এর থিওরম। হ্যাঁ, তো এবার দেখো দুটি সরলরেখার মাঝের দূরত্ব আমাদের ফর্মুলা পেয়ে গেলাম। সেই অনুযায়ী আমরা এই যে বাহু, বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য কিন্তু বার করতে পারি। তাহলে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা বলতে পারি সহজে, দেখো c1 মানে এক্ষেত্রে একটা যেটা c1 মানে এখানে আমরা লিখতে পারি -13, আর c2 মানে আমরা লিখতে পারি যে 16। তাহলে সেই অনুযায়ী দেখো -13 -16 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার যোগ b স্কোয়ার। এখানে দেখো a মানে হচ্ছে 5, তাহলে 5 বর্গ যোগ এই ফর্মুলা অনুযায়ী -2 তার বর্গ। ওকে, তাহলে এটা তোমরা একটু ক্যালকুলেট করে দেখো কত আসছে। এটা আসছে 29 আর নিচে আসছে রুট ওভার 29 তার মডিউলাস, এখানে একটা মাইনাস চিহ্ন আসছে। তো ফাইনালি আমরা যেটা পাচ্ছি রুট ওভার 29 একক। এবার যেই তোমরা বর্গক্ষেত্রের বাহু পেলে অতএব আমরা ক্ষেত্রফল সহজেই বার করতে পারবো। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার। ওকে, দ্যাট ইজ রুট ওভার 29 তার, এখানে আমরা বর্গ একক লিখতে কিন্তু অবশ্যই ভুল করব না। তাহলে 29 বর্গ একক।